ট্রাইব্যুনাল হিয়ারিং শুরু হয়েছে। এই ট্রাইব্যুনাল হিয়ারিং নিয়ে দু একটা কথা বলবো। প্রথমে বলছি, আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে ট্রাইব্যুনাল হিয়ারিং কিভাবে হচ্ছে, কিভাবে হবে সে সম্পর্কে দু এক কথা বলেছিলাম। আজকে আবার বিস্তারিত বলছি। প্রথমেই বলছি, ট্রাইব্যুনাল হিয়ারিং নিয়ে ভয়ের কিচ্ছু নেই। ট্রাইব্যুনাল হিয়ারিং যে হচ্ছে, বিগত কয়েকটা হিয়ারিং দেখার পর আপনারা নিশ্চয়ই নিউজে দেখেছেন, সরাসরিও দেখেছেন অনেকে, আমিও দেখেছি। তারপর সেখান থেকে খোঁজ খবর করার পরে আপনাদের যে বিষয়গুলো স্পষ্ট করে বলতে চাই, সেগুলো হচ্ছে ট্রাইব্যুনালে যে হিয়ারিং চলছে সেটা নিয়ে ভয় ভীতির কিচ্ছু নেই। আপনাকে কি করতে হবে এবং কি করতে হবে না সেই সম্পর্কে আপনি জানুন। যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন ডিলিট হওয়ার পরে এখন ট্রাইব্যুনালে বিচারাধীন আছেন, তো আপনারা অনেকে উদ্বিগ্ন যে আমি ডাক পাচ্ছি না কেন, ডাক পাচ্ছি না কেন, ওদিকে হিয়ারিং হচ্ছে, এদিকে হিয়ারিং হচ্ছে, আমাদেরগুলো হচ্ছে না কেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, ট্রাইব্যুনাল হিয়ারিংটা অত্যন্ত ধীর গতিতে চলছে এবং ধীর গতিতেই চলবে। আমি বিগত ভিডিওতে বলেছিলাম, প্রত্যেকটা বুথ থেকে 2 থেকে 3 জনের বেশি নোটিশ পাবেন না একবারে। এই 2 থেকে 3 জন যে নোটিশ পেলেন, ইনাদের হিয়ারিংটা প্রথমে কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখবেন উনাদের কমপ্লিট হওয়ার পরপর আরও 2-4 জন পেয়েছেন। এবার হতে পারে আপনার বুথে 100 জন কিংবা তার বেশি ডিলিটেড। অন অ্যান অ্যাভারেজ কিন্তু সারা পশ্চিমবাংলায় মোটামুটি কম বেশি 100 জন পার বুথ ডিলিটেড আছেন। তাহলে 4 জন করেও যদি আমরা অন অ্যান অ্যাভারেজ ধরি যে হিয়ারিং হচ্ছে, তাহলে একবার বিবেচনা করে আপনারা দেখতে পারবেন যে অনেক দিন কিন্তু সময় লাগতে চলেছে, কয়েক মাস নয় কয়েক বছর অবধি লাগতে পারে। তাহলে আপনাদের কাছে এখানে রিকোয়েস্ট যে আপনারা নিজের নিজের কাজ করুন, এবং আপনাদের যে হিয়ারিং হবে এটা আপনাকে জোর জবরদস্তি করে খবর আদায় করতে হবে না। আপনি কিন্তু নোটিশ পেয়ে যাবেন আপনার বাড়িতে, যে কোনো ইলেকশন কর্মী যারা আছেন তাদের মারফত, কিংবা আপনার যে এলাকার বিএলও আছে এই বিএলও মারফত। প্রাথমিক প্রাধান্য কিন্তু ইনারই আছে, ইনি আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার হাতে নোটিশ ধরিয়ে দেবে। এবং অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন এটা নিয়ে যে স্যার, আমি যদি হিয়ারিংয়ের নোটিশটা না পাই তাহলে আমি কি করব। আপনি নোটিশটা অতি অবশ্যই পাবেন। আপনি এসআইআর ফর্ম বিলি করার সময়ও দেখেছিলেন যে বিএলওদের উপরে অর্ডার ছিল, ওনাদেরকে এসআইআর ফর্মটা বাড়ি বাড়ি গিয়ে এক তো বিতরণ করতে হয়েছে, দ্বিতীয়ত ফটো তুলে কিন্তু আপলোড করতে হয়েছে। তা আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার হাতে সেই নোটিশ না ধরিয়ে দেওয়া অবধি এবং তার প্রমাণ ওখানে কর্তৃপক্ষের কাছে না পাঠানো অবধি কিন্তু বিএলওর স্বস্তি নেই। অতএব আপনি যতটা উদ্বিগ্ন, তার চাইতে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে যারা ইলেকশন কর্মী রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে বিএলও। তাদের কিন্তু এই নোটিশটা আপনার হাতে পৌঁছে দেওয়াটা বেশি জরুরি, এবং আপনার হাতে যে পৌঁছে দিল তার প্রমাণটা ওখানে কিন্তু দিতে হবে। এবার কিভাবে পৌঁছে দেবে এবং আপনাকে কি কি করতে হবে পরবর্তীতে সেটা জানুন। প্রথমে হচ্ছে, আপনার হাতে যে নোটিশটা উনি ধরিয়ে দেবে তার একটা প্রমাণ, হয়তো বা ফটোকপি করে কিংবা আপনার কোথাও সিগনেচার নিতে হবে ওনাকে, যার প্রমাণ ওখানে দিতে হবে যে আমি কিন্তু এই নোটিশটা পৌঁছে দিয়েছি। কেন এই প্রমাণটা দিতে হবে, তা যদি না দেয় তাহলে যারা নোটিশ পাওয়ার পরেও উপস্থিত হবে না হিয়ারিংয়ে, তারা কিন্তু ডিলিটেড হয়ে যাবে। এবার আপনি যদি নোটিশটা না পান এবং আপনি যদি ডিলিট হয়ে যান, তাহলে কিন্তু বিএলও ডাইরেক্ট আপনি এলিগেশন করতে পারবেন বিএলওর বিরুদ্ধে যে উনি আমাকে নোটিশটা দেয়নি। এই কারণে বিএলওকে একটা প্রমাণ রাখতেই হবে, বা যিনি আপনাকে নোটিশটা ধরিয়ে দিচ্ছেন ওনাকে একটা প্রুফ রাখতেই হবে ওনার কাছে। সেটা হোক একটা ভিডিও করলো আপনার হাতে নোটিশটা ধরিয়ে দেওয়ার পরে, কিংবা আপনার একটা কোথাও সিগনেচার নিল কোনো রেজিস্টারে, নেওয়ার পরে উনি ওই প্রমাণটাকে ওনার কাছে রাখতে হবে এবং কর্তৃপক্ষের কাছে পাঠাতেই হবে। না হলে কিন্তু আপনি এলিগেশন করতে পারেন ওনার বিরুদ্ধে, আপনি অভিযোগ করতে পারেন যে ইনি কিন্তু আমার যে হিয়ারিং নোটিশ সেটা আমার কাছে পৌঁছে দেয়নি, জন্যই কিন্তু আমি ডিলিটেড। তো এটা উনি নিশ্চয়ই এই দায়ভার নিজের ঘাড়ে রাখতে চাইবেন না, অতএব উনি যথেষ্ট দায়বদ্ধ। আপনি নোটিশটা পাবেন, নোটিশটা পাওয়ার পরে ওখানে দেখবেন আপনার হিয়ারিংয়ের ডেট লেখা থাকবে, সময় লেখা থাকবে, এবং কিছু ডকুমেন্ট আপনার বাড়িতে যখন আপনাকে দিতে যাবে নোটিশটা, সেখানে লেখাই থাকবে। এবং সেই ডকুমেন্টসগুলোর মধ্যে অনেকগুলো উনি নেওয়ারও চেষ্টা করবে। নেওয়ার পরে উনি থ্রু মোবাইল কিংবা হচ্ছে ব্লক অফিসের মাধ্যমে এগুলো আপলোড করে দেবে ট্রাইব্যুনালে। ভালো করে প্রক্রিয়াটা শুনুন। আপনার কাছ থেকে ডকুমেন্ট চাওয়া হবে, আপনি ডকুমেন্ট দেবেন। কি কি ডকুমেন্ট দেবেন? আপনার আধার কার্ড দেবেন, ভোটার আইডি দেবেন, যেগুলো অলরেডি ওখানে দেওয়া আছে। আধার কার্ড এবং ভোটার আইডি যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এগুলো কিন্তু দেওয়া আছে। আবার আপনি দেবেন, কেন দেবেন? এটা ফিজিক্যাল কপি প্রমাণের জন্য। তো এগুলো দেবেন। তার সাথে আপনার যদি মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড থাকে ইত্যাদি, তাহলে মাস্ট অতি অবশ্যই কোনো ভুল করবেন না, এটা অতি অবশ্যই দেবেন। এবং এর
আনুষঙ্গিক আরও যত নথি আপনার মনে হয় যে এগুলো উপযুক্ত, যেমন অনেকের হচ্ছে পিপিও অর্ডার আছে, স্বামী স্ত্রীর দুজনের ফটো সাটানো আছে এবং ডিটেলস লেখা আছে, আপনি কিন্তু সেটাও দিতে পারেন যারা ডিলিটেড। এরকম যতগুলো 13টা যে নথি দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওখানে যে 13টা নথি ছিল তার মধ্যে যে কটা আপনি পারেন সেগুলো দেবেন। দেওয়ার পরে আপনি আরও কিছু নথির কথা ওখানে বলবেন বিএলওকে, উনি যদি ওগুলো না নিতে চান তার মানে ওগুলো কিন্তু আপনার অকেজো নথি নয়, এটা মনে রাখবেন। ওগুলো আপনি আলাদা সেট করে রাখবেন। কিভাবে বলে দিচ্ছি, প্রথমে আপনার যে জমি সংক্রান্ত যদি কোনো পর্চা বা দলিল এগুলো যদি থেকে থাকে, এগুলো আলাদা একটা জায়গায় আপনি রেডি করবেন। আপনার যে আইডি প্রুফের মধ্যে আপনার রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, ঠিক আছে, এমনকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা, এগুলো কিন্তু আপনার আইডি প্রুফ। এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনার ডেট অফ বার্থ প্রুফ, এগুলোকেও আলাদা করবেন। অরিজিনালগুলো আলাদা আলাদা ফাইল করবেন। ল্যান্ডের যে সমস্ত জমি সংক্রান্ত কাগজপত্র সেগুলো আলাদা ফাইল, আপনার আইডিগুলোর আলাদা ফাইল। এবং এর বাইরে আপনার যদি কোনো লিঙ্কেজ ডকুমেন্ট থাকে, যেমন অনেকে এফিডেভিট করেছেন কিংবা হচ্ছে যারা হচ্ছে গ্যাজেট করছেন, সেই গ্যাজেটগুলো ওগুলো আবার আলাদা ফাইল করে নেবেন। এবং এই যে আলাদা আলাদা ফাইলগুলো করছেন প্রত্যেকটার কিন্তু একটা সেট রাখবেন অরিজিনাল এবং একটা সেট রাখবেন জেরক্স, একই সাথে রাখবেন। যে ডকুমেন্ট, যেমন ধরুন আইডি প্রুফগুলো একটা ফাইলে রাখলেন এবং সেই আইডি প্রুফগুলোর একটা জেরক্স সেট ওখানে স্ট্যাপল করে রেখে দিলেন। এগুলো নিয়ে আপনি নির্দিষ্ট হিয়ারিং ডেটে গিয়ে উপস্থিত হবেন, আপনার হিয়ারিং হয়ে যাবে। এবার হিয়ারিংয়ে আপনার সফল হওয়ার সম্ভাবনা কতখানি সেগুলো আপনাদের জানাচ্ছি। বিগত হিয়ারিংগুলো যে হচ্ছে সেগুলো দেখে আপনারাও নিশ্চয়ই বুঝেছেন এবং আমিও খোঁজখবর নিয়ে যা জেনেছি, ডিলিট বিনা কারণে কাউকেই করছে না ট্রাইব্যুনাল। আমি আবারও বলেছিলাম যে ইসিআই আপনাকে যেভাবে লিঙ্কেজ করা থেকে বিরত রেখেছে এবং ডিলিট করেছে, সেভাবে কিন্তু ট্রাইব্যুনাল আপনাকে ট্রিট করবে না। ট্রাইব্যুনাল একটা বিচার ব্যবস্থা, আপনাকে বিচার দেওয়ার চেষ্টা করবে এবং করছে। আমি যেটা বলেছিলাম শুরুর দিককার ভিডিওগুলো আমার দেখবেন, আমি কিন্তু এই বার্তা দিয়েছিলাম যে আপনারা অযথা একদমই আতঙ্কিত হবেন না। আপনারা একদম নর্মাল থাকুন, একদম নর্মাল জীবনযাপন করুন, ঠিকঠাক ঘুমন, খাওয়া দাওয়া করুন, আপনাদের কাজ করুন। এবং যদি হিয়ারিং ডেটে আপনার থাকে নোটিশ আসে, সেখানে হিয়ারিং ডেটে অতি অবশ্যই উপস্থিত হন, অতি অবশ্যই উপস্থিত হন। যদি উপস্থিত না হন আপনি কিন্তু অ্যাবসেন্ট এবং ডিলিট আবার হবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আরেকটা প্রশ্ন অনেকেই করেছে যে আমরা যদি স্যার উপস্থিত হতে না পারি, যেমন এক ভাই আমাকে কল করেছিল, ওনার মায়ের হিয়ারিং নোটিশ আসেনি, কিন্তু উনি পক্ষাঘাতগ্রস্ত অর্থাৎ প্যারালাইজড, উনি পড়ে আছেন, উনি তো যেতে পারবে না। তাহলে ইনি কি করবে? তাহলে ইনি যেটা করতে পারে, ওনার মায়ের হয়ে প্রক্সি দেওয়ার জন্য নিজে উপস্থিত হতে পারে এবং এর চাইতে ভালো প্রসেস হচ্ছে কোনো লয়ারকে ওখানে প্রেজেন্ট করতে পারে। আপনার যে পেপারসগুলো, আপনি যদি কনফিডেন্ট ইনাফ না হন যে আমি কথা বলতে পারবো না জাজের সঙ্গে, অনেকেই আছেন যারা পুলিশ প্রশাসন, জজ ইত্যাদি অফিস আদালত মাস্টারমশাইদের সামনে গিয়ে কথা বলতে পারে না, যথেষ্ট মানে স্ট্যামারিং হয় তাদের, থতমত করে, তারা কথা বলতে পারে না। আপনারা একটা লয়ার হায়ার করুন। আপনার ডকুমেন্ট নিয়ে ট্রাইব্যুনালে কিন্তু অনুমতি আছে, আপনার লয়ার গিয়ে ওখানে কথা বলতে পারবে। আপনার লয়ার আপনার হয়ে ওখানে, আপনার পেপারস তার কাছে থাকবে, আপনি তাকে অনুমতি দেবেন এবং আপনার হয়ে হিয়ারিংটা সে করবে। তাহলে এটা আরেকটা প্লাস পয়েন্ট। এবং আপনি চাইলে আপনার পরিবারের অন্য কেউ যদি অসুস্থ হয়ে পড়ে আছে, তাহলে জাজের অনুমতি নিয়ে আপনিও সেখানে তার হয়ে কথা বলতে পারবেন। কিন্তু এই অনুমোদনটা কিভাবে দেওয়া হচ্ছে এটা আপনাকে আগে থেকে খোঁজ করতে হবে আপনার ব্লক অফিসে। আপনি ব্লক অফিসে যান, যদি আপনার পরিবারে কেউ অসুস্থ থাকে, বাইরে থাকে, বিদেশে থাকে, যদি বাইরে বা বিদেশে থাকে এবং হিয়ারিং ডেটের নোটিশ আপনি পেয়ে যান, সময় আছে, তাহলে উনাকে বলুন স্বয়ং আসতে, এটাই মাচ বেটার। এবং উনি যদি অপারক হন তাহলে অতি অবশ্যই একজন লয়ার নিয়োগ করুন, উনি আপনার হয়ে হিয়ারিংটা করে দেবে। এটা হচ্ছে খুব ভালো একটা প্রসেস। এবার আসি 2002-এর যে তালিকা, এটা নিয়ে যে অনেকে চিন্তিত, ওখানে আমার নামের মিসম্যাচ এবং আমার ডকুমেন্টে একটু নামের মিসম্যাচ কিংবা সারনেম মিসম্যাচ কিংবা গোটা নামটাই আলাদা কিংবা আমার যে বানান ভুল আছে, এই কারণে ইসিআই আমাকে ডিলিট করেছে। ট্রাইব্যুনাল কিন্তু এ কারণে আপনাকে ডিলিট করবে না। কেন? আমি আপনাকে বলছি, ট্রাইব্যুনাল কিন্তু একবারও কাউকেই বলেনি যে 2002-এর লিস্টে দেখান। আমি এটা প্রথমেই বলেছিলাম, এটা ইসিআই একটা জোর জবরদস্তি করে প্রমাণ খারার চেষ্টা করেছিল, একটা টার্গেট বেঁধে দিয়েছিল যে 2002-এ আপনি হয় ঠিকঠাক থাকুন, না হয় আপনি ডিলিটেড। যদিও ঠিকঠাক থাকার পরেও অনেকে ডিলিট হয়েছে। ট্রাইব্যুনাল আপনাকে একবারেও বলবে না যে 2002-এর তালিকায় আপনি ঠিক নেই, এই ডকুমেন্টে ঠিক আছেন, আগের ডকুমেন্টে ঠিক আছেন, মানে আপনি ডিলিটেড না, এটা বলবে না। ট্রাইব্যুনাল কি প্রমাণের চেষ্টা করবে? তাহলে ট্রাইব্যুনাল প্রমাণের চেষ্টা করবে বা আপনি প্রমাণের চেষ্টা করবেন ট্রাইব্যুনালে যে আপনি ভারতীয়।
তিনটে শর্ত আছে, যেই তিনটে শর্ত যদি আপনার মেনটেন হয় তাহলে আপনি ভোটার তালিকায় ডিলিট হলেও আপনি আবার ফিরে আসতে পারেন। এই তিনটের শর্তের মধ্যে প্রথমে আপনাকে ইন্ডিয়ান হতে হবে। আপনি ইন্ডিয়ান কীভাবে প্রুফ হবে আমি বিস্তারিত বলছি। এবং দ্বিতীয়টা হচ্ছে আপনি 18 বছর বয়স্ক। 18 বছর মানে আমাদের এখানে ভোটাধিকার দেওয়া হয় 18 বছর বয়স্ক। তা এবং তৃতীয়টা হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে 1987 জুলাইয়ের আগে হতে হবে, 1 জুলাই 1987 সালের আগে হতে হবে। এবার এই তিনটে কন্ডিশন কিভাবে আপনার পূরণ হবে দেখুন। আপনি বাই বার্থ একজন ইন্ডিয়ান তখনই যখন আপনার জন্ম 1987 জুলাই মাসের 1 তারিখের আগে হয়েছে। যদি না হয়, যারা পরবর্তীতে হয়েছে তাহলে কি তারা বাই বার্থ ইন্ডিয়ান নয়? তারাও বাই বার্থ ইন্ডিয়ান। তারা যদি প্রমাণ করতে পারে যে তাদের বাবা এবং মা দুজনের জন্ম 1987-এর আগে, কিংবা দুজনের মধ্যে যে কোনো একজনের জন্ম 1987-এর আগে, ঠিক আছে? এটা কিভাবে প্রমাণ করবেন? আপনার বাবার 2002 সালের ভোটার তালিকায় যদি নাম থাকে, তার মানে সেই সময় তার বয়স ন্যূনতম 18 বছর ছিল। এবং এই 2002 থেকে 18 বছর বিয়োগ করুন, দেখুন 1987টা পেরিয়ে যাবে। তার মানে 1987 সালের আগে আপনার পিতা বা মাতার জন্ম যদি তাদের নাম 2002-এর তালিকায় থাকে, তাহলে উনি যদি ইন্ডিয়ান হন তাহলে আপনি বাই বার্থ ইন্ডিয়ান। এটা প্রুফ হয়ে গেল। আপনার 18 বছর বয়স, তাহলে এটাও প্রুফ হয়ে গেল, তাহলে আপনি তালিকায় থাকছেন। এবার আপনার ভয় হচ্ছে এখানে যে আমার যে ডকুমেন্টে একটু মিসম্যাচ আছে। ডকুমেন্ট মিসম্যাচের কারণে আজ অবধি, এখনও অবধি ট্রাইব্যুনাল কিন্তু কাউকে ডিলিট করছে না। বোঝাতে পারলাম? আপনার ডকুমেন্টে সামান্য কিছু ভুল আছে, এই জন্য আপনাকে ডিলিট করছে না, যদি এই শর্তগুলো ক্লিয়ার হচ্ছে। এবং এটাও যদি আপনার বাবা এবং মায়ের জন্মও যদি 1987 সালের পরে হয়, কিন্তু তাদের বাবা মায়ের লিঙ্কেজ যদি আপনি দেখাতে পারেন, আপনার ঠাকুরদা আছে, ঠাম্মা আছে, দাদু আছে, দিদা আছে, ইনাদের লিঙ্কেজ যদি আপনি দেখাতে পারেন, এবং দেখবেন অনেকের ভোটার লিস্ট 1968 সালে, 70 সালে, 72 সালে, 75 সালে ইত্যাদি 1995 সালে ভোটার তালিকায় তাদের নাম আছে, তাহলে সেই তালিকাগুলো অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। ওই তালিকায় তাদের নাম থাকা মানেই তাদের জন্ম 1987 সালের আগে এবং ভারতে। ঠিক আছে? তো তাহলে ওনারা যদি ভারতীয় হয় তাহলে ওনাদের রক্ত আপনি, ওনাদের বংশ পরম্পরায় আপনার জন্ম হয়েছে, পরবর্তীতে আপনিও ভারত, এবং বর্তমানে আপনার বয়স হচ্ছে 18। অতএব আপনি তালিকায় থাকার যোগ্য, আপনি তালিকায় থাকছেন, এটা নিয়ে একদম টেনশন করবেন না। এবং যাদের শুধুমাত্র 2002-এর তালিকাটাতে ভুল আছে, অন্য কোনো ডকুমেন্টে ভুল নেই, তাদের কোনো এফিডেভিট করার দরকার নেই, কোনো গ্যাজেট করার দরকার নেই। যারা শুধুমাত্র এই কারণে অনেকে আমাকে গ্যাজেট করার জন্য বলছেন, প্লিজ আমি আপনাদের আশ্বস্ত করছি, শুধু দুইয়ের তালিকায় স্যার আমার ভুল আছে, নামটা একটু এই বানান ভুল বা সারনেম ভুল, অন্য আমার আগের এবং পরের কোনো ডকুমেন্টে কোথাও কোনো ভুল নেই, তাহলে আপনাকে কোনো গ্যাজেট করতে হবে না। আপনার ট্রাইব্যুনাল আপনাকে বলছেই না যে আপনি 2 সালের তালিকার সঙ্গে আপনি ম্যাচ করান, বলে না। তাহলে ট্রাইব্যুনাল একটা বিচার প্রক্রিয়া, সে বিচার করবে যে আমি যে শর্তগুলো বললাম, এক, আপনি ভারতীয় কিনা, আপনার 18 বছর হয়েছে কিনা। যদি আপনি ভারতীয় প্রমাণ করতে না পারেন, 1987 জুলাই মাসের 1 তারিখের আগে আপনার জন্ম না হয়ে থাকে, আপনার বাবা মার সেই সময় জন্ম হয়েছে কিনা, এটা ভোটার লিস্ট দেখলেই বোঝা যাবে। এবং ওনারও যদি না হয়, তাহলে ওনাদের যে বাবা মা আছে তাদের জন্ম ভারতীয় কিনা। এটা দিয়ে যখন আরও সন্দেহ দেখা দেবে, তখন এখানে কিন্তু আপনি আপনার যে ল্যান্ড ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি দিতে পারবেন, যে দেখুন স্যার আমাদের কিন্তু এই যে ল্যান্ড ডকুমেন্ট রয়েছে 1970 সালের, 60 সালের, 58 সালের, 52 সালের, এমনকি মানুষ 1937 সালের কাগজ নিয়েও আমার কাছে এসেছে, 1937, তারপরে তারা ডিলিটেড। ঠিক আছে? এটা ডিলিট করেছে ইসিআই কোনো বিচার ব্যবস্থা নয়, ইসিআইয়ের এটা অধিকারের মধ্যেও ছিল না। এটা যা করেছে এটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, কার কি টার্গেট ছিল, কার কি অ্যাচিভ করার ছিল, তারা তা করেছে। ঠিক আছে? এটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না। মাঝখান থেকে লক্ষ লক্ষ মানুষ হয়রান হয়েছে এবং আজও হয়ে চলেছে। অতএব এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, আপনারা ট্রাইব্যুনালে বিচার পাবেন। এবার ট্রাইব্যুনাল থেকে তাহলে ডিলিট কি কেউ হচ্ছে না? ডিলিট হচ্ছে। কারা হচ্ছে দেখুন, দুই ভাইয়ের বয়সের ব্যবধান, আপনারা লাস্ট একটা কেস দেখলেন, 2 ভাইয়ের বয়সের ব্যবধান 4 মাস। এটা কি করে, মানে প্র্যাকটিক্যালি এটা কি করে পসিবল? এই 2 ভাইয়ের মধ্যে কিন্তু আবার 2 ভাইকে ডিলিট করেনি ট্রাইব্যুনাল। কাকে করেছে? বড় ভাইকে অ্যাপ্রুভ করেছে, ছোট ভাইকে ডিলিট করেছে। কারণ বড় ভাইয়ের জন্মের 4 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে আরেক ভাইয়ের জন্ম হতে পারে না, এটা ইমপ্র্যাকটিক্যাল। এ কারণে ডিলিট করেছে। ডিলিট করা মানে কিন্তু এই বলেনি যে আপনাকে ইয়েতে ঢোকানো হবে, মানে যেটা আপনারা ভয় পাচ্ছেন, বা আপনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এরকম একবারও নয়। এরপরে আপনি যে ওখানে ডিলিট হলেন, এরপরে আপনাকে কোনো লয়ারের কাছে গিয়ে হাইকোর্টে আপিল করতে হবে, যারা এভাবে ডিলিট হবেন। হওয়ার পরে এখানে আপনাদের প্লাস পয়েন্ট কোনটা দেখুন,
বেশিরভাগ মানুষ অশিক্ষিত আমাদের ভারতে। এবার অশিক্ষিত হওয়ার দরুন আপনাদের কাছে কোনো বার্থ প্রুফ নেই, আপনি পড়াশোনা করেননি। যদি পড়াশোনা করতো এই দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজন, তাহলে ওনার অ্যাডমিট কার্ড থাকতো, ওনাদের নামটা চলে আসতো। এই কথাটা আমি বলতে ভুলেই গেলাম, যাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকছে, মাধ্যমিক পাস, অ্যাডমিট ইত্যাদি, তাদের কিন্তু তেমন কিচ্ছু দেখতে চাইছে না। আমি একটা পোস্ট করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করেছিল, সেই কমেন্টটাকে আমি শেয়ার করেছিলাম আমার ফেসবুকে, এবং সেখানে পরিষ্কার উনি বলেছে যে উনার শুধু ওই মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা দেখতে চেয়েছে এবং ওনাকে ছেড়ে দিয়েছে। তো যাদের এটা আছে তাদের প্লাস পয়েন্ট, যাদের নেই তাহলে তারা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কী দেবেন? তাদের কাছে কোনো প্রুফ নেই যদি বার্থ সার্টিফিকেট না থাকে। তাহলে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডে যে ডেট অফ বার্থটা লেখা আছে সেটা দেখে যে বয়সের মিসম্যাচটা হয়েছে, এটা কিন্তু ডেট অফ বার্থ প্রুফ নয়। এটা কেউ প্রমাণ করতে পারবে না যে আপনার এটা ডেট অফ বার্থ প্রুফ, এবং এখানে আপনাদের যে জন্ম দুই ভাইয়ের সেখানে গণ্ডগোল রয়েছে, এই জন্য আপনাকে ডিলিট করা হলো না। তাহলে বার্থ প্রুফ হিসেবে আপনার দুটো ডকুমেন্ট বর্তমান ইসিআইও স্বীকৃতি দিয়েছে এবং আমাদের অফিস আদালতগুলোতে স্বীকৃত। সেটা হচ্ছে একটা আপনার অ্যাডমিট কার্ড, এবং তার আগে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট। এই দুটোই যদি আপনার না থাকে তাহলে আপনার ভোটার কার্ড, আধার কার্ডে যে বার্থ প্রুফ ডেট অফ বার্থটা লেখা আছে এটা বার্থ প্রুফ নয় আপনার, এবং এই জন্য আপনাকে যদি ডিলিট করে তাহলে আপনার লয়ার কিন্তু যথেষ্ট যুক্তি দেখিয়ে হাইকোর্টে তর্ক করে আপনাকে ছাড়িয়ে আনতে পারবে। কারণ স্যার, যারা ভোট তুলেছিল তারা এখানে ডেট অফ বার্থটা কী লিখেছিল এটা তো ওই ব্যক্তি জানে না, একে তো নিরক্ষর বা অল্প শিক্ষিত, উনি জানে না। ভোট উঠেছিল এতদিন অসুবিধা হয়নি, ওনার কাছে কোনো প্রমাণ ছিল না, উনি চেঞ্জও করেনি। আজকে এসআইআরে গিয়ে ধরা পড়েছে যে ওনাদের দুই ভাইয়ের বয়সের ব্যবধান হচ্ছে 1 মাস, 2 মাস কিংবা 4 মাস, এ কারণে উনি ডিলিটেড। এবার ওনার কাছে যেহেতু বার্থ প্রুফ নেই, অতএব এটা প্রমাণ করা যাবে না যে বায়োলজিক্যালি তাদের জন্মের ডিফারেন্স 1 মাস বা 2 মাস, বায়োলজিক্যালি এটা কিন্তু প্রমাণ করা যাবে না। ওটা একটা সংখ্যা মাত্র, যেটা একটা কাগজে এসেছে। তো সেই সংখ্যাটা কিন্তু ওনাদের জন্মের প্রমাণপত্র নয়, জন্মের প্রমাণপত্র। এই কারণে আপনারা যদি পসিবল হয় যে ডিলে বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হচ্ছে সেটা প্রয়োজনে আপনারা বানিয়ে নিন। যদিও ট্রাইব্যুনালের অধীনে যারা বর্তমানে আছেন, আপনারা এখন যদি চেষ্টা শুরু করেন, আপনাদের বার্থ সার্টিফিকেট পেতে কতদিন লাগবে আমি জানি না, এবং বর্তমানে সেই প্রসেসটা ওরা করছেও না, ডিলে করছে। অনেকে 1 বছর আগে অ্যাপিল করেছে, এখনও পড়ে আছে। এই কারণে আমি আপনাকে বলছি না যে আপনি আজকে অ্যাপিল করলে কালকে পেয়ে যাবেন, সম্ভাবনা যথেষ্ট কম আছে। পরবর্তীতে যখন সময় হবে আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেটগুলো বানিয়ে নেবেন। এবং বার্থ প্রুফ হিসেবে কিন্তু আপনার অ্যাগেইন যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু ওই যে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডে যেটা লেখা আছে সেটাই কিন্তু আপনার বার্থ প্রুফ হিসেবে ওখানে থেকে যাবে। তো এই কারণে এটা করার আগে আপনি একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট করে আপনার ডেট অফ বার্থটাকে এফিডেভিট করে নেবেন, এবং এফিডেভিটটা দিয়ে আপনার যদি আপনি ডিলে বার্থ সার্টিফিকেট বানান, সেখানে এই একটা নির্দিষ্ট সৌন্দর্যের যেটা প্র্যাকটিক্যাল ব্যবধান হয় দু ভাইয়ের মধ্যে, সেটা রাখার চেষ্টা করবেন। দু ভাই বা দু বোন যারা আছেন তাদেরকে এই কথাটা বলছি। এই গেল এটা একটা সাময়িক ট্রাইব্যুনাল সম্পর্কিত আপডেট। পরের ভিডিওটাতে আমি একটা আপনাদের সার্টিফিকেট সম্পর্কে আরেকটা আপডেট দেওয়ার চেষ্টা করছি। দয়া করে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন এবং ভিডিওসগুলোকে লাইক শেয়ার করবেন, যাতে আপনার মতো অনেক মানুষ এগুলো জানতে পারে। ট্রাইব্যুনাল সম্পর্কে রেগুলার আপডেট দেওয়ার আমি চেষ্টা করছি। আরও যে সমস্ত পয়েন্টসগুলো এখানে আলোচনা করতে পারলাম না, পরের ভিডিওতে আমি করব। ধন্যবাদ।